আমরা অলরেডি আগের ক্লাসে সমানতার আগের ক্লাসে কিন্তু তোমাদের সাথে মেটামারিজম নিয়ে ডিটেলস আলোচনা করছিলাম। সেটা আমাদের ছিল হচ্ছে সমানতার পার্ট 2। তো আজকে আমরা সমানতার পার্ট 3 এর মধ্যে টটোমারিতে আলোচনা করব। তাহলে অলরেডি কিন্তু আমাদের সমানতার 2টা ক্লাস কিন্তু অলরেডি ইউটিউবে দেওয়া হয়েছে, এটার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আজকের ক্লাসে আমরা পুরো ক্লাসটা জুড়ে শিখবো হচ্ছে টটোমারিজম। আগের ক্লাসে আমরা তোমাদেরকে শিখাইছিলাম হচ্ছে মেটামারিজম, এখন আমরা আজকে পুরো ক্লাসটাতে টটোমারিজমের ডিটেলস খুঁটে খুঁটে পড়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। এবার দেখো টটোমারিজম, আমরা মেটামারিজম তো পড়ে ফেললাম, আমাদের টোটাল গাঠনিক সমানতা কিন্তু 5টার মধ্যে 4টা সমান অলরেডি আমরা পড়ে ফেলছি। এবার দেখো টটোমারিজম, কিন্তু টটোমারিজম মেটামারিজমের মধ্যে এতটা সহজ না, একটু তোমাকে চিন্তা ভাবনা করে কাজগুলো করতে হবে। তাইলে আমার প্রথমে যে বিষয়গুলো জানতে হবে টটোমারিজমের ক্ষেত্রে, একটু দেখো তো ভাই, যে বিষয়গুলো তোমার জানতে হবে, কি কি জানতে হবে। একটা হচ্ছে আলফা কার্বন সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া থাকতে হবে, আলফা কার্বন কি, আলফা হাইড্রোজেন কি, আর কিছু যৌগের পরিচিতি তোমার জানতে হবে, যেমন ধরো অ্যালকিনল যৌগ, তারপর হচ্ছে ইনল যৌগ, ইমিন যৌগ, ইনামিন যৌগ, এই যৌগগুলো সম্পর্কে তোমার একটু আইডিয়া থাকতে হবে। তাইলে আমরা প্রথমে তোমাদের সাথে একটু আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেন এই 2টা বিষয় নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো সহজ কথা, আলফা কার্বন কি? আচ্ছা আমরা একটা যৌগ আগে লিখি, এখানে দেখো CH3 CH2 CH2, তারপর হচ্ছে ধরো CHO। এখানে দেখো কার্যকরী মূলক হচ্ছে CHO, তাই না ভাই? এটা হচ্ছে কার্যকরী মূলক। সহজ কথা মনে রাখবা, কার্যকরী মূলকের সাথে সরাসরি যে কার্বনটা যুক্ত থাকবে এটার নামই হচ্ছে ভাই আলফা কার্বন। আর আলফা কার্বনের পাশেরটা হচ্ছে বিটা কার্বন, বিটার পাশেরটা হচ্ছে তোমার গামা কার্বন, গামা কার্বন, গামা ডেল্টা ইটা এপসাইলন, তারপর হচ্ছে তোমার এরকম করে চলতেই থাকবে, তাই না? তাহলে এই দেখো কার্যকরী মূলক এটা না ভাই, তাহলে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকবে এটি হচ্ছে আলফা কার্বন। তাহলে আলফা কার্বন কি ভাই? আলফা কার্বন হচ্ছে দেখো কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন। তাহলে দেখো কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকবে সেই কার্বনের নামই কিন্তু ভাই আলফা কার্বন। কথা ক্লিয়ার? এবার দেখো কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনের নাম হচ্ছে আলফা কার্বন। এবার আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা থাকবে এটার নাম কিন্তু ভাই আলফা হাইড্রোজেন। তাইলে আমরা এখানে বলবো দেখো আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। তাইলে একটু ভালো করে মনে রাখবা, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। তাহলে দেখো আমরা 2টা বিষয় কিন্তু তোমাদেরকে পড়ায় ফেললাম। এই যে যেটা কার্যকরী মূলক, দেখো যেটা কার্যকরী মূলক এটা, এই যে কার্যকরী মূলকের সাথে যদি কোনো কার্বন থাকে এটার নাম হচ্ছে আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা থাকবে তার নাম কি ভাই? আলফা হাইড্রোজেন। তাহলে আমরা 2টা বিষয় অলরেডি পড়ে ফেললাম। এখন এখানে কিন্তু তোমাদের বেশ কিছু যৌগের পরিচিতি আছে। দেখো অ্যালকিনল, ইনল, ইমিন যৌগ এবং ইনামিন যৌগ, এই 4টা যৌগ সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নিব, তারপরে আমরা টটোমারিতের ক্ষেত্রে চলে যাব। আচ্ছা একটু দেখো, তাহলে আমরা মোটামুটি ভাবে এই 2টা যৌগ সম্পর্কে শিখে ফেললাম। এবার চলে আসি আমরা অ্যালকিনল যৌগ এবং ইনল যৌগ। আগে আমরা একটু ইনল যৌগ নিয়ে কথা বলি। দেখো ইনল যৌগ, ইনল যৌগ, দেখো ইনল যৌগ, এই যে ইনল, ইনল যৌগটা আসলে কি ভাই? ইনল যৌগটা আসলে কি দেখো তো, আমি এখানে লিখলাম হচ্ছে ইন আর এখানে লিখলাম হচ্ছে অল। তাইলে আমরা 2টা একসাথে করে দেখো, ও হচ্ছে ভাওয়েল, এটাও ভাওয়েল। সো তোমরা ভাওয়েল কনসোনেন্ট ক্ল্যাশিং এর জন্য জানো এখানে একটা ঘটনা। দেখো ইটার পরিবর্তে আমরা শুধুমাত্র লিখবো হচ্ছে ইন অল। তাইলে এই যে ইন অল দেখতে পাচ্ছ, ইন অল, ইন মানে কি ভাই? কার্বন কার্বন ডাবল বন্ড। অল মানে কি বলতো ভাই? অল মানে কি বলতো ভাই? OS। তাইলে ইন মানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, অল মানে হচ্ছে OS। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যে ইন অলের গ্রুপটা কেমন হওয়া উচিত। এই দেখো যদি কোনো কার্বনে দেখতে পাও ডাবল বন্ড এবং OS একসাথে আছে, তাইলে এই ধরনের যৌগকে আমরা বলবো ইনল যৌগ। এই যৌগকে আমরা কি বলবো ভাই? ইনল যৌগ। তাহলে একটু মনে রাখবা, যদি কোনো যৌগে, আমি একটু সুন্দর করে লিখে দেই, তোমরা একটু লিখে নিবা, যদি কোনো যৌগে একই কার্বনের দ্বিবন্ধন ও এই দেখো OS মূলক যুক্ত থাকলে সেই যৌগকে ইনল যৌগ বলে। তাহলে দেখো একটু বিষয়টা মাথায় রেখো, যদি কোনো যৌগে একই কার্বনে যদি দ্বিবন্ধন OS মূলক যুক্ত থাকে তাহলে সেই যৌগকে কি বলবো ভাই? ইনল যৌগ বলবো। তাহলে আশা করি ইনল যৌগটা তোমরা দেখলে চিনবা। এই দেখো একই কার্বনে ডাবল বন্ড এবং একই কার্বনে যদি OS মূলক থাকে ওই যৌগটার নাম কি ভাই? ইনল যৌগ। বাস আমাদের ইনল যৌগ ক্লিয়ার। এবার দেখো অ্যালকিনল যৌগ, একটু আগে দেখছো তোমরা একই কার্বনে যদি ডাবল বন্ড আর OS থাকে তাহলে সেটার নাম হচ্ছে ইনল যৌগ। তাহলে অ্যালকিনল যৌগ কি হবে জানো? একই কার্বন হওয়ার দরকার নাই,
যদি কোনো যৌগে, সহজ কথা দেখো, আমরা সহজ কথা বলবো, দেখো যদি কোনো যৌগে, ভাই যৌগে থাকলেই হলো, একই কার্বন হইলেও হবে, না হইলেও হবে, থাকলেই হইলো। তাহলে যদি কোনো যৌগে দ্বিবন্ধন, দেখো যদি কোনো যৌগে দ্বিবন্ধন ও ওএস মূলক যুক্ত থাকে, তাহলে ওই যৌগের নাম হচ্ছে কি ভাই? অ্যালকিনল যৌগ। যেমন ধরো CH2 ডাবল বন্ড CH, আর এখানে লিখলাম হচ্ছে CH2 OS, দেখো এটা হচ্ছে একটা অ্যালকিনল যৌগ। কারণ এই যৌগের মধ্যে খেয়াল করবা তোমাদের, এই যে দেখো ভাই ডাবল বন্ড এবং ওএস আছে, বাট সেটা কিন্তু একই কার্বনে নাই। কিন্তু আমি যদি এখানে আরেকটা যৌগ লিখি CH3 CH ডাবল বন্ড COS, আর এখানে লিখলাম হচ্ছে এইচ, এই যৌগটা কিন্তু দেখো একই কার্বনে OS আর ডাবল বন্ড থাকার কারণে এটা একটা কি যৌগ? এটা কিন্তু একটা ইনল যৌগ। আবার একটু আগে খেয়াল করো কি বলছি, যদি কোনো যৌগে, অর্থাৎ একটা যৌগে থাকলেই হলো, ভাই এখানে তো আছেই ডাবল বন্ড আর OS আছে, তাহলে এটা কিন্তু আমরা অ্যালকিনলও বলতে পারবো। তাহলে আমরা একটা জিনিস কি শিখলাম বলতো? সকল ইনল যৌগ মানেই কি অ্যালকিনল যৌগ। কারণ ইলন মানে হচ্ছে একই কার্বনে ডাবল বন্ড আর OS মানে হচ্ছে ইনল, আর একটা যৌগ তো থাকলেই হইলো, আছে তো, তাহলে এটা হচ্ছে একটা কি যৌগ ভাই? অ্যালকিনল যৌগ। এবার তোমরা আমাকে একটু বলো তো ভাই, এটা কি জীবনে আমরা ইনল বলতে পারবো? না, এটা জীবনেও ইনল বলতে পারবো না, কারণ একই কার্বনে নাই। বাট এইটা কিন্তু আমাদের কি যৌগ ভাই? এটা কিন্তু আমাদের অ্যালকিনল যৌগ, এটা আমাদের অ্যালকিনল যৌগ। তাহলে একটু দেখো, যদি একই কার্বনে ডাবল বন্ড ওএস থাকে, এটা ইনলও বলতে পারবা, আবার অ্যালকিনলও বলতে পারবা। কিন্তু দেখো, যদি একটা কার্বনে একই কার্বনে না হয়, তাহলে সেটা ডেফিনেটলি অ্যালকিনল, বাট সেটাকে তুমি কি বলতে পারবা না? ইনল বলতে পারবে না। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকিনল যৌগ এবং ইনল যৌগ। এবার দেখো ইনঅ্যামিন যৌগটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ইনঅ্যামিন যৌগ নিয়ে একটু আলোচনা করতে চাই, একদমই একটু আগের ইনলের মতোই। তাহলে হিসাবটা কেমন হবে একটু দেখো। আমি এখানে লিখলাম হচ্ছে ইনঅ্যামিন যৌগ, তাই না? দেখো ইন প্লাস অ্যামিন, তাহলে এখানেও সেম ভাওয়েল কনসোনেন্ট ক্ল্যাশিং এর জন্য ইটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে ইন অ্যামিন। তাহলে বিষয়টা কি হলো ভাই বলো তো? এই যে ইন মানে হচ্ছে ডাবল বন্ড, আর তোমরা জানো অ্যামিনের ফাংশনাল গ্রুপ হচ্ছে NH2। তাহলে আমি যদি এই দুইটা জিনিসকে একসাথে করে লিখি, ডাবল বন্ড NH2, দেখো তো, দেখো এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে ডাবল বন্ড, এটা হচ্ছে কি ভাই? NH2। তার মানে এই যে এইটাই হচ্ছে আমাদের কি যৌগ ভাই বলো তো? ইমিন যৌগ। তাহলে একটু আগের মতো ডেফিনেশনটা হবে, যদি কোনো যৌগে একই কার্বনে ডাবল বন্ড এবং NH2 দুইটা একসাথে থাকে, তাহলে এই যৌগগুলোকে আমরা বলবো হচ্ছে ইনঅ্যামিন যৌগ। অ্যাকচুয়ালি এটাকে বলা উচিত ইনঅ্যামিন। দেখো এটাকে আমরা বলতে পারবো হচ্ছে ইনঅ্যামিন, কিন্তু আমরা আসলে এটাকে আমরা একটু কি বলবো, ভেঙে লিখে আসলে ইনঅ্যামিন যৌগ। এটাকে আমরা জাস্ট একটু আলাদা করে বলি, বাট একসাথে অ্যাকচুয়ালি ইনঅ্যামিন যৌগটাই বলা উচিত। তাহলে এই হচ্ছে আমাদের ইনঅ্যামিন যৌগ। তাহলে আমরা কি হলো বলতো? যদি কোনো যৌগে একই কার্বনে কি বলতো? একই কার্বনে ডাবল বন্ড এবং NH2 মূলক যুক্ত থাকে, তাহলে সেই যৌগটাকে আমরা কি বলবো ভাই? ইনঅ্যামিন যৌগ বলবো। তাহলে আমাদের ইনঅ্যামিন যৌগটাও ক্লিয়ার। লাস্ট একটা যৌগ আমাদের বাকি আছে, এটা কি ভাই? এটা হচ্ছে আমাদের ইমিন যৌগ। আচ্ছা, এবার দেখো ইমিন যৌগ, তাহলে আমরা এটাকে যদি লিখি ইমিন যৌগ, জিনিসটা আসলে কি? এটা একটু বেশি ইন্টারেস্টিং একটা বিষয়, একটু ভালো করে মনে রাখবা ভাই। যদি কোনো যৌগে দেখো কার্বনের সাথে নাইট্রোজেন ডাবল বন্ডে আছে, ভাই এই বিষয়টা একটু মাথায় রাখো, কার্বনের সাথে নাইট্রোজেন কি ভাই? ডাবল বন্ডে আছে, তাহলে এই যৌগগুলোকে আমরা বলবো হচ্ছে ইমিন যৌগ। কার্বনের সাথে নাইট্রোজেন ডাবল বন্ড, তাহলে ইমিন যৌগের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে কার্বনের সাথে নাইট্রোজেন ডাবল বন্ড থাকতে হবে। তাহলে এখন আরো তো দুইটা হাত এদিকে ফাঁকা আছে, এদিকে একটা হাত ফাঁকা আছে, তোমার ইচ্ছা, তুমি এই হাতে চাইলে হাইড্রোজেন বসাইতে পারো, এই হাতে চাইলে হচ্ছে অ্যালকাইল বসাইতে পারো। তাহলে এগুলোতে তাহলে তুমি অ্যালকাইল বসাইতে পারো, অথবা তুমি যে কোনোটাতে চাইলে কি ভাই হাইড্রোজেনও বসাইতে পারো। তাহলে দেখো এগুলোতে তুমি চাইলে অ্যালকাইল হাইড্রোজেন যে কোনো কিছু একটা বসাইতে পারবা। তাহলে এখন দেখো অ্যালকাইল হাইড্রোজেন বসাইতে পারবা। তাহলে দেখো বিষয়টা একটু খেয়াল করো, যদি কোনো যৌগের মধ্যে দেখো এই কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড আছে, এই যৌগগুলোকে আমরা বলবো হচ্ছে ইমিন যৌগ। এই যৌগগুলোকে আমরা কি বলবো ভাই? ইমিন যৌগ। তাহলে ইমিন যৌগ হচ্ছে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড যুক্ত যৌগ। তাহলে এখানে আমাদের অ্যালকাইল থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, সেটা আসলে যৌগের উপর যৌগ টু যৌগ ভ্যারি করবে, তাই না? তাহলে ইমিন যৌগের বৈশিষ্ট্যমূলক ঘটনা কি বলতো? যদি কোনো যৌগে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড থাকে, তাহলে এই যৌগটাকে আমরা কি বলবো ভাই? ইমিন যৌগ বলবো। তাহলে আমরা এখানে চারটা যৌগ সম্পর্কে আলোচনা করলাম, একটা হচ্ছে অ্যালকিনল যৌগ, একটা হচ্ছে ইনল যৌগ, ইমিন যৌগ, আর একটা হচ্ছে ইনঅ্যামিন যৌগ। এই বিষয়গুলো তোমার মাথার মধ্যে যদি ঠিকঠাক মতো থাকতে পারে, তাইলে তুমি
কিন্তু ভাই টটোমারিতা খুব সহজেই বুঝতে পারবা। আমরা কিন্তু এখন পর্যন্ত টটোমারিতার সংজ্ঞাতেই গেলাম না, কিন্তু তার আগে দেখো আমরা লিখছি টটোমারিতা প্রদর্শনের শর্ত। এই শর্তটা শেষ করার পরেই কিন্তু আমরা সংজ্ঞাতে চলে যাব ভাই। তাহলে তোমাকে আগে জানতে হবে টটোমারিতা কোন শর্তে প্রদর্শন করবে। দেখো খুব সুন্দর করে আমি শর্ত দুইটা লিখে রাখছি, এই দুইটা শর্ত সারা জীবন কিন্তু তোমার মনে রাখতে হবে। টটোমারিতা কারা প্রদর্শন করবে আর কারা করবে না। দেখো যৌগের অণুতে অবশ্যই একটা তড়িৎ ঋণাত্মক পরমাণু থাকতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নাইট্রোজেন আর অক্সিজেনকে দেখি, আমাদের গুহ সারের বইয়ে কিন্তু সালফারের কথা উল্লেখ আছে, সমস্যা নেই, সালফার থাকলেও হবে। কিন্তু ম্যাক্সিমাম যৌগ তুমি ফেস করবা নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত, অর্থাৎ হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌল থাকতে হবে। বাট আরেকটা শর্ত আছে ভাই, তোমার কিন্তু জানো তোমরা নাইট্রোজেনের ইকুইভ্যালেন্ট তড়িৎ ঋণাত্মক ভাই ফ্লোরিনও তো আছে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান তো 4 ছিল। তারপর হচ্ছে ভাই এখানে আমাদের নাইট্রোজেন আছে, ক্লোরিনও তো ছিল ভাই, ক্লোরিনেরও তো তড়িৎ ঋণাত্মকতার মান নাইট্রোজেনের সমান। ভাই ওরা নিলেন না কেন, ওইগুলোকে নিলেন না কেন? ভাই এখানে তো অর্ধেক পড়লে হবে না, বাকি অর্ধেক দেখো দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সাহায্যে যুক্ত থাকতে হবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সাহায্যে যুক্ত থাকতে হবে। তাহলে হাইলি ইলেকট্রোনেগেটিভ হইতে হবে এবং তাকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সাহায্যে যুক্ত থাকতে হবে। ভাই এরা তো সবগুলো সিগমা বন্ধন গঠন করে, একটা করে বন্ধন গঠন করে, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড গঠন করে না। এই কারণেই হাইলি ইলেকট্রোনেগেটিভ হইলেই হবে না, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন তৈরি করার মতো অ্যাবিলিটি তার থাকতে হবে। তাইলে আমাদের এই যে এই দুইটা বাদ তাহলে থাকলো কে কে বলতো? নাইট্রোজেন অক্সিজেন আর সালফার। নাইট্রোজেন অক্সিজেন সালফার এরা কিন্তু ডাবল বন্ড ট্রিপল বন্ড তৈরি করতে পারবে। এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, দেখো এই উদাহরণগুলো আমরা দেখবো যৌগের মধ্যে। এই দেখো ডাবল বন্ড কার্বন অক্সিজেন, কার্বন নাইট্রোজেন, নাইট্রোজেন অক্সিজেন, অক্সিজেন সরি কার্বন নাইট্রোজেন। সো আলটিমেটলি এইরকম ভাবে ব্যাপারগুলো থাকতে হবে। কোনো যৌগের মধ্যে অবশ্যই হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌল থাকতে হবে এবং সেটা কিন্তু ডাবল বন্ড ট্রিপল বন্ডে। আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা শর্ত, যৌগটাতে কমপক্ষে ভাই অ্যাটলিস্ট একটি আলফা হাইড্রোজেন থাকতে হবে ভাই, অ্যাটলিস্ট একটা থাকতেই হবে ভাই, একটা থাকতেই হবে। 2টা 3টা 4টা হোক সমস্যা নাই, 2 পাশে থাকতে পারে 3 পাশে থাকতে পারে, থাকুক, বাট অ্যাটলিস্ট একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে। যদি এই শর্তগুলো ফুলফিল হয় তাইলেই কিন্তু সেই যৌগটা টটোমারিতা প্রদর্শন করবে। আচ্ছা এবার দেখো আমরা সেই বহুল কাঙ্ক্ষিত সময় চলে আসছি, টটোমারিতার সংজ্ঞা। ভাই টটোমারিতা বলে কাকে একটু দেখো। এক প্রকার কার্যকরীমূলক সংবলিত কাঠামো থেকে। তাহলে দেখো এখানে কিন্তু এক প্রকার কার্যকরীমূলক সংবলিত কাঠামো থেকে যে আরেক প্রকার কার্যকরীমূলক সংবলিত কাঠামো তৈরি হয়। তাইলে তোমরা আমাকে একটু বলো তো, টটোমারিতার মধ্যে কয়টা কাঠামোর কথা বলা হয়েছে? 2টা। কয়টা? 2টা। তাহলে টটোমারিতার মধ্যে 2টা কাঠামোর কথা বলা হয়েছে, 2টা কাঠামোর কথা বলা হয়েছে। আবার দেখো তো এখানে কয়টা কার্যকরী মূলকের কথা বলা হয়েছে? 2টা কার্যকরী মূলকের কথা বলা হয়েছে। এই দেখো এক প্রকার কার্যকরী মূলক থেকে আরেক প্রকার কার্যকরী মূলক, এই দেখো আরেক প্রকার কার্যকরী মূলক। তাহলে বলো টটোমারিতার মধ্যে কয়টা কার্যকরী মূলকের কথা বলা হয়েছে? 2টা। কয়টা কাঠামোর কথা বলা হয়েছে? 2টা। আচ্ছা তাহলে এক প্রকার কার্যকরী মূলক থেকে আরেক প্রকার কার্যকরী মূলকের কথা কিন্তু বলা হয়েছে। এবার দেখো তো উভয় কাঠামো কিন্তু সাম্য অবস্থায় থাকে। এই দেখো উভয় কাঠামো কি অবস্থায়? সাম্য অবস্থায় থাকে। এদেরকে পরস্পরের বলা হয় টটোমার। এই বিষয়টার নাম কি ভাই? টটোমারিজম। আচ্ছা বিষয়টা দেখো ভাই, এক প্রকার কার্যকরী মূলক থেকে আরেক প্রকার কার্যকরী মূলকের কথা বলা হয়েছে। তাহলে আমি তোমাদেরকে একটা টটোমার গঠন আগে একটু তৈরি করে দেখাই, তারপরে বাদ বাকি কথা তোমাদের সাথে হবে। আচ্ছা দেখো আমরা একটা যৌগ লিখলাম, এই যে যৌগটার দিকে একটু তাকাও, যৌগটার দিকে একটু ভালো করে দেখো তো ভাই। এই যৌগটার মধ্যে দেখতে পাচ্ছ যে আমাদের এই যেই শর্তটা ছিল সেটা হচ্ছে এক প্রকার কার্যকরীমূলক সংবলিত কাঠামো। ডেফিনেটলি এটা একটা কাঠামো এবং দেখো এই কাঠামোর মধ্যে কিন্তু কার্বন এবং অক্সিজেন ডাবল বন্ড আছে। আমরা একটু আগে শর্তটা দেখে আসছিলাম যে অবশ্যই একটা তড়িৎ ঋণাত্মক মৌলকে যুক্ত থাকতে হবে কার্বনের সাথে। এই যে এখানে আছে তো ভাই, ডেফিনেটলি আছে। এবার দেখো এখানে কিন্তু আরেকটা কথা বলছিলাম আমরা, ডেফিনেটলি একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে, যেহেতু আলফা কার্বন এইগুলা, এখানে কিন্তু আলফা হাইড্রোজেন আছে। এই দেখো তাহলে এক প্রকার কার্যকরীমূলক সংবলিত কাঠামো হচ্ছে এইটা, এবং এটা কিন্তু টটোমারিতা প্রদর্শনের জন্য উপযুক্ত। কারণ একটু আগে দেখে আসছিল যৌগটার মধ্যে আলফা হাইড্রোজেন থাকা লাগবে এবং হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌল এখানে অক্সিজেন ডাবল বন্ডের সাহায্যে কিন্তু যুক্ত আছে। তাহলে আমরা একটু এটা টটোমার গঠনটা তোমাদেরকে একটু বানাই দেখাই। দেখো এটা টটোমার গঠনটা কত সহজে বানানো যায় দেখো। তাইলে তুমি একটা জিনিস কাজ করবা ভাই, তুমি একটা আলফা হাইড্রোজেনকে একটু রেডি রাখো। কিভাবে রেডি রাখবা? এই যে একটা আলফা হাইড্রোজেন হচ্ছে এইটা, এই আলফা হাইড্রোজেন, আর এইখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে এই যে
যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে একটা গঠন। তোমরা একটু দেখো, এটা হচ্ছে একটা গঠন। তাহলে আমরা এই গঠনগুলোর একটা গঠন আমরা পাইলাম, এটা হচ্ছে এক প্রকার গঠন, যেটা হচ্ছে একটা কিটোন গঠন। বলো কি গঠন? কিটোন গঠন। আচ্ছা, এখন আরেকটা গঠন বানাবো। সো আরেকটা গঠন বানানোর জন্য তোমাদের একটা সুন্দর করে একটা নোট লিখে নিবা। আরেকটা গঠন বানানোর জন্য দেখো, সো আরেকটা গঠন কেমনে বানাবো? এই যে এখানে দেখো একটা কথা বলছিলাম, উভয় কাঠামো সাম্য অবস্থায় থাকবে। উভয় কাঠামো কি অবস্থায় থাকবে ভাই? সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমরা সাম্য অবস্থার চিহ্নটা দিয়ে দিলাম। এখানে আমরা আরেকটা গঠন বানাবো। এবার দেখো, আমরা কিন্তু একটা কথা বলে দিই, একটু নোটটা সুন্দর করে মনে রাখবা। কি সেটা? দেখো, আলফা হাইড্রোজেনটি উচ্চতর ঋণাত্মক মৌলের সাথে প্রোটন রূপে H+ রূপে যুক্ত হবে। তাহলে কথাটা দেখো কি বললাম, আলফা হাইড্রোজেনটি উচ্চতর ঋণাত্মক মৌলের সাথে H+ রূপে যুক্ত হবে এবং সবশেষে যোজ্যতা অনুসারে দেখো বন্ধন দিতে হবে বা বন্ড দিতে হবে। এই হচ্ছে কথা। তাহলে দেখো, আমি কিন্তু এখানে দুইটা কথা বললাম। এক নাম্বার কথা হচ্ছে আলফা হাইড্রোজেনটা উচ্চতর ঋণাত্মক মৌলের সাথে H+ রূপে যুক্ত হবে এবং সবশেষে কিন্তু যোজ্যতা অনুসারে বন্ড দিতে হবে। তাইলে কিন্তু তোমার আলটিমেটলি টটোমার গঠন আরেকটা তৈরি হয়ে যাবে। তাহলে আমি আরেকটা গঠন বানানোর জন্য এই কথাটা বলছি ভাই, আরেকটা গঠন তুমি বানাবা। তাহলে আরেকটা গঠন বানানোর জন্য কি করতে হবে? আলফা হাইড্রোজেনটা হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌলের সাথে তুমি দিয়ে দিবা। তাহলে আমরা আরেকটা গঠন বানাই। দেখো, আমরা বলছিলাম এই যে আলফা হাইড্রোজেনটা, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, এই যে হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌলটার কাছে চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এই হাইড্রোজেনটা অক্সিজেনের কাছে দিয়ে দিছি, এখানে কিন্তু হাইড্রোজেন কিন্তু পড়ে থাকলো আর দুইটা। আর এই যে দেখো, এখানে কিন্তু আমাদের অক্সিজেনের কাছে চলে গেছে হাইলি ইলেকট্রোনেগেটিভ। তোমরা বলো তো ভাই, অক্সিজেনের যোজনী কত? আচ্ছা, এটা একটু পরেই যাচ্ছি। আর এখানে কিন্তু এখানে কিন্তু CH3 হবে। আমরা কিন্তু এইখানে কোনো চেঞ্জ নিয়ে আসি না, এখানে CH3 হবে। আচ্ছা, CH3 হবে। এবার বলো তো ভাই, অক্সিজেনের কাছে চলে যাওয়ার পর অক্সিজেন কি তার আগের এই পাইবন্ধনটা রাখতে পারবে? জীবনেও পারবে না, কারণ তোমরা জানো অক্সিজেনের যোজনী হচ্ছে 2। অলরেডি সে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, একটা কার্বনের সাথে। এই বন্ধনটা কিন্তু আর এখানে হবে না। তাহলে কি হবে? আমরা বলছিলাম সবশেষে কি করতে হবে? একটু আগে লিখে দিছিলাম, যোজ্যতা অনুসারে বন্ড দিতে হবে। তাহলে দেখো, এখানে কার্বনের যোজ্যতা কত ভাই? এখানে কিন্তু কার্বনের যোজ্যতা দেখো, কার্বনের যোজ্যতা কিন্তু 3, আর এখানেও কার্বনের যোজ্যতা 3। তাহলে এখানে মাঝখানে একটা বন্ড দিয়ে দিলে কিন্তু আমাদের যোজ্যতাটা পূর্ণ হয়ে গেল। তাহলে দেখো, এক প্রকার গঠন থেকে স্বতঃস্ফূর্তভাবে আরেক প্রকার গঠন বানাইছি। এটা হচ্ছে আরেক প্রকার গঠন। এক প্রকার গঠন থেকে আরেক প্রকার গঠন বানাইছি। তাহলে গঠন দুইটা কেমনে আসলো আশা করি বুঝতে পারছো। তাহলে একটা গঠন থেকে আরেকটা গঠন বানানোর নিয়ম কি? এই যে আমি নিয়মটা বলছিলাম, উচ্চতর ঋণাত্মক মৌলের সাথে আলফা হাইড্রোজেনটাকে জাস্ট দিয়ে দিবা, এরপর যোজ্যতা অনুসারে বন্ড দিয়ে দিবা, তাইলে আরেকটা গঠন হয়ে যাবে। এখন এই টটোমারিটার নাম কি, সেই নামের মধ্যে আমরা একটু পরে যাব। আমরা নামের মধ্যে এখন নাই, আমরা জাস্ট তোমাদেরকে স্টেপ বাই স্টেপ টটোমারিটাটা বলে কাকে সেটা শেখাচ্ছি। তাহলে দেখো তো, এক প্রকার কার্যকরীমূলক সংবলিত, এখানে কার্যকরীমূলকটা ছিল কিটোনের। আরেক প্রকার কার্যকরীমূলক সংবলিত, এই দেখো এখানে হচ্ছে এটা অ্যালকোহলের কার্যকরীমূলক, অথবা বলতে পারো তুমি ইমিনের কার্যকরীমূলক। দেখো, সরি, ইমিন না, ইনল। আমরা আজকে একটু আগে তো পড়াইলাম ইনল। তাহলে তুমি বলতে পারো এই যে কিটোন থেকে একটা ইনল কাঠামো তৈরি হয়েছে। দেখো, এই যে একই কার্বনে ডাবল বন্ড আর OH থাকলে ইনল বলতে হয়, তাই না ভাই? আচ্ছা, তাইলে এক প্রকার কার্যকরীমূলক সংবলিত স্বতঃস্ফূর্তভাবে দেখো আরেক প্রকার কার্যকরীমূলক সংবলিত কাঠামো তৈরি হয়েছে, এবং উভয় কাঠামো কি অবস্থায় ভাই? সাম্য অবস্থায় আছে। তাহলে এরাই হচ্ছে পরস্পরের টটোমার, আর এই বিষয়টাকে বলা হয় ভাই টটোমারিজম। আচ্ছা, এবার আমি কিন্তু এখন এদের নামকরণ কিচ্ছু করি নাই, কারণ আমরা টটোমারিতার প্রকারভেদ একটু পরে দেখবো। বিভিন্ন প্রকার টটোমারিতা আমি তোমাদের সাথে আলোচনা করব। বাট তার আগে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা এখানে কিন্তু মনে রাখতে হবে। কি সেটা আমি একটু বলি। মোস্ট ইম্পর্টেন্ট কথাটা কি? দেখো তো, আমি এই যে এতগুলো থেকে একটা কথা বলতে পারি কিনা বলো তো ভাই? টটোমারিতার ক্ষেত্রে কার্যকরীমূলক একটা না দুইটা দেখছো? দুইটা। তাহলে তোমরা জানো কার্যকরীমূলক যদি ভিন্ন ভিন্ন হয় কোনো সমানুর মধ্যে, ওইটাকে বলতে হয় কার্যকরীমূলক সমাণু। তাইলে একটু মনে রাখবা, টটোমারিতা হচ্ছে এক প্রকার কার্যকরীমূলক সমাণু। তাহলে টটোমাররা হচ্ছে কার্যকরীমূলক সমাণু। আচ্ছা, কারণ এখানে কার্যকরীমূলকের ভিন্নতা তুমি দেখতে পাচ্ছ। ওকে, এবার বলো তো ভাই, একটা উভমুখী
চিহ্ন দিছিলাম না, এই যে যেহেতু সাম্যাবস্থা আছে, সাম্যাবস্থা তোমরা বলো সাম্যাবস্থা স্থির না গতিশীল, সাম্যাবস্থা স্থির না গতিশীল, বলো সাম্যাবস্থা কিন্তু গতিশীল, তার মানে বুঝতে হবে টটোমারিতে হচ্ছে গতিশীল, বলো কি গতিশীল। তাহলে এই দুইটাকে যদি একসাথে করি, এই দুইটাকে যদি তুমি একসাথে করো, এই যে দেখো এই দুইটাকে তুমি যদি একসাথে করো, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে টটোমারিতাকে বলা হয় গতিশীল কার্যকরীমূলক সমানুতা। এই দেখো গতিশীল কার্যকরীমূলক সমানুতা কিন্তু বলতে হয় হচ্ছে টটোমারিতাকে। তাহলে টটোমারিতার অপর নাম কি বলো, টটোমারিতার অপর নাম কি বলো, সবাই বলো। টটোমারিতার অপর নাম হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানুতা। তাহলে বলো টটোমারিতার অপর নাম কি ভাই, গতিশীল কার্যকরীমূলক সমানুতা, গতিশীল কার্যকরীমূলক সমানুতা। তাইলে আমরা টটোমারিতা কাকে বলে এবং টটোমারিতার যে উদাহরণ আশা করি সবার মাথার মধ্যে ঢুকছে, টটোমারিতা হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানুতা। এবার দেখো বোর্ডে আমি লিখছি বিভিন্ন প্রকার টটোমারিজম, আমি কিন্তু একটু আগে কোনো টটোমারিজমের ব্যাপারগুলো তোমাদের সাথে আলোচনা করি নাই, আমরা জাস্ট খালি সংজ্ঞাটা বোঝানোর জন্য দুইটা স্ট্রাকচার লিখছিলাম। তোমাদের বইয়ে বেশ কিছু টটোমারিতার কথা লেখা আছে, স্পেশালভাবে হাজারি স্যারের বইয়ে অত কথা নাই, বাট গুহ স্যারের বইয়ে আবার এই কয়েকটা টটোমারিতার কথা কিন্তু উল্লেখ আছে। তাহলে আমরা বিভিন্ন প্রকার টটোমারিজম নিয়ে এখানে একটু আলোচনা করব। আমরা কয়েকটা টটোমারিতা একটু দেখি। একটা হচ্ছে কিটো ইনল টটোমারিজম, আর একটা হচ্ছে ইমিনামিন টটোমারিজম, নাইট্রোসো অক্সিমিনো টটোমারিজম, তারপরে হচ্ছে ডায়াজো নাইট্রোসায়ামিন টটোমারিজম, আর একটা হচ্ছে অ্যামাইডো ইমিডল টটোমারিজম। এতগুলা টটোমারিজমের মধ্যে আমাদের শুধুমাত্র পড়তে হয় এইটা, শুধুমাত্র পড়তে হয় এইটা। এই দেখো কিটো ইনল টটোমারিজম, আর আমি হয়তো বা তোমাদের এটার একটা একটা উদাহরণ দিতে পারি, একটা একটা উদাহরণ দিয়ে দিব, আর বাদ বাকিগুলো আসলে দরকার না। আসলে দরকার বলতে একটাই, দরকার বলতে একটাই, তোমাদের যত প্রশ্ন আছে তুমি যদি তোমাদের সিলেবাসের কথা বলো, যদি সিলেবাসই বলো, তাহলে তোমাদের সিলেবাসে শুধুমাত্র সিলেবাস বা পাঠ্য বইয়ে আলোচনা শুধুমাত্র কিন্তু আলটিমেটলি কিটো ইনল টটোমারিজম নিয়েই সকল আলোচনা আছে। তাহলে আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলবো, আর এটা নিয়ে একটু কথাবার্তা আমরা হালকা করে বলার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমে কিটো ইনল টটোমারিজম নিয়ে একটু কথাবার্তা বলি। কিটো ইনল টটোমারিজম, তাহলে বুঝতেই পারছো কিটো কোনটা। কিটো হচ্ছে মূলত হচ্ছে কিটোন যেটা সেটা, তাহলে কিটো হচ্ছে কিটোন। আর ইনল মানে তো বুঝতেই পারছো, ইনল আমরা আজকে পড়াইছি, ইনল হচ্ছে এটা। কিটোনের স্ট্রাকচার হচ্ছে মানে ফাংশনাল গ্রুপ হচ্ছে এটা। আর ইনলের ক্ষেত্রে তোমরা জানো একই কার্বনে যদি ডাবল বন্ড আর ওএইচ দুইটাই থাকে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ইনল। তাহলে এখানে দুইটা স্ট্রাকচার পাবো, একটা হচ্ছে কিটোনের স্ট্রাকচার আর একটা কি ইনলের স্ট্রাকচার। তাইলে আমরা একটু আগে তোমাদের একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে দেখো যৌগটা একটু ভালো করে খেয়াল করো তো ভাই। যৌগটা ছিল এরকম, এই দেখো এটা হচ্ছে আমাদের একটা কিটোন গঠন, এটা একটা কিটোন গঠন না ভাই? হ্যাঁ, এটা একটা কিটোন গঠন। আচ্ছা, তাইলে আমরা বলছিলাম যে আলফা হাইড্রোজেনটা তুমি দিবা, সেই আলফা হাইড্রোজেনটাকে তুমি আলাদা করে রাখো। তাহলে আমরা এটাকে আলাদা করে রাখতেছি, কারণ এটা আমরা দিয়ে দিব হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌলের কাছে। একটু আগে বলছিলাম যে হাইলি ইলেকট্রোনেগেটিভ তোমার মৌলটার দিকে তুমি এই প্রোটনটা দিয়ে দিবা, মানে হাইড্রোজেনটা দিয়ে দিবা প্রোটন রূপে। এবার এখানে কিন্তু একটা চিহ্ন দিতে হয়, চিহ্নটা হচ্ছে একটা গতিশীল চিহ্ন, ডেফিনেটলি স্থির চিহ্ন দেওয়া যাবে না, এটা হচ্ছে একটা গতিশীল চিহ্ন। তাইলে এবার আমরা একটু আগে তো পড়ছি, এটা হচ্ছে আমাদের প্রোপানন, তাই না? এটা আমাদের হচ্ছে কিটো গঠন, আমরা পড়তেছি কিটো ইনল টটোমারিজম, যেটা কিটোন আর ইনলের মধ্যে হবে, কিটোন আর ইনলের মধ্যে হবে। তাহলে এটা হচ্ছে একটা কিটোন। এবার আমরা বলছিলাম যে এই যে হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌলটার কাছে প্রোটন রূপে চলে যাবে, এই যে গেল, আর এইখানে আমাদের হাইড্রোজেন দুইটা থেকে গেল, আর এইখানে যা ছিল তাই থাকলো। লাস্টে বলছিলাম যোজ্যতা অনুসারে বন্ড দিতে হবে, এই যে দিয়ে দিলাম, যোজ্যতা অনুসারে বন্ড দিয়ে দিলাম। দেখো এটার নাম কিন্তু তুমি যদি বলো, আমি যদি একটু নাম্বারিং করি, সো 1 2 3, তাহলে এটা হচ্ছে প্রোপ। ইউপ্যাক নামটা যদি আমি করি তাহলে এটা হচ্ছে প্রোপ 1 in 1 all, সো প্রোপ 1 in 1 all। দেখো এটার নাম হচ্ছে প্রোপ 1 in 1 all। তাইলে এটা কিন্তু আমাদের ইনল গঠন, এটা হচ্ছে আমাদের ইনল গঠন, তাই না? 1 in 1 all, সরি 1 in 2 all, এটা প্রোপ 1 in 2 all, প্রোপ 1 in 2 all। আচ্ছা দেখো, তাইলে এটা কিন্তু আমাদের ইনল গঠন, খেয়াল করো এটা আমাদের কি গঠন ভাই? ইনল গঠন। তাহলে দেখো আমরা এই যে একটা প্রোপানন থেকে আমরা এই যে প্রোপ 1 in আর 2 all এই যে যৌগটা আমরা যে তৈরি করে ফেললাম, একটা ছিল কিটোস, একটা কি ভাই? ইনল। তাহলে এই যে সমানতাটা দেখতে পাচ্ছ কিটোন আর ইনলের মধ্যে, এটার নামই হচ্ছে কিটো ইনল টটোমারিতা। আর এটা হচ্ছে টটোমার, এটা একটা টটোমার, এটা একটা টটোমার। তাহলে কিটো ইনল টটোমারিজমের মধ্যে কিটো হচ্ছে একটা টটোমার, ইনল হচ্ছে এরা পরস্পরের টটোমার আর কি। কিটো হচ্ছে একটা গঠনের নাম, ইনল হচ্ছে একটা গঠনের নাম। তাহলে এরা হচ্ছে পরস্পরের কি ভাই?
টটোমার, এরা হচ্ছে পরস্পরের টটোমার, আর এই বিষয়টার নামই হচ্ছে টটোমারিজম। তাহলে আশা করি কিটোন আর ইনলের যে টটোমারিতাটা এটা বুঝছো। একটা যোগ লিখলাম, ধরো CH3 CH2 CO CH3। এটার ক্ষেত্রে আমরা একটু ঝামেলায় পড়ি, কেন? কারণ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে দুইটা আলফা কার্বন আছে, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বন দুইটা থাকার কারণে আলফা হাইড্রোজেনও কিন্তু দুই জায়গায় আছে, এখানেও আছে এখানেও আছে। তো এখন আমরা কিন্তু বলছিলাম যে তোমার আলফা হাইড্রোজেন কি করব আমরা? আলফা হাইড্রোজেন আমরা দিব কাকে? এই যে উচ্চতর ঋণাত্মক মৌলটাকে তুমি দিবা, অর্থাৎ এখানে এই অক্সিজেনটাকে তুমি দিবা আর কি, কথা বুঝছো? তাইলে এখন তুমি কি করবা? এখানে তো দুইটা সোর্স আছে হাইড্রোজেনের, এটাও তুমি এই ক্ষেত্রে কি করবা? এই ক্ষেত্রে মনে রাখবা, দেখো যে আলফা কার্বন হাইড্রোজেন কম থাকবে সেই কার্বন থেকে আলফা হাইড্রোজেন প্রোটন রূপে উচ্চতর ঋণাত্মক মৌলের সাথে যুক্ত হবে। আমরা কি বললাম? যে আলফা কার্বনে হাইড্রোজেন কম থাকবে, দেখো এখানে হাইড্রোজেন কম আছে, তাহলে আমরা এখান থেকে একটা হাইড্রোজেনকেই কিন্তু দিব, কার সাথে? এখান থেকে একটা হাইড্রোজেনকে আমরা দিব, দেখো এই যে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেনকে আমরা দিয়ে দিব হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ যে মৌলটা আছে সেই হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌলটার সাথে দিয়ে দিব, এই যে দেখো এর কাছে দিয়ে দিব। তাহলে যদি দিয়ে দাও তাহলে আমাদের এখানে ইনল গঠনটা কেমন হয়? এটা কিন্তু আমাদের একটা কিটো গঠন, দেখো এটা যেহেতু আমরা কিটোনের ফাংশনাল গ্রুপ আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কিটো গঠন। তাহলে এখন কি করব? আমরা এই কিটো গঠন থেকে একটা ইনল গঠন বানাবো। কেমনে বানাবো? দেখো আমরা কিন্তু বলছি যেখানে হাইড্রোজেন কম থাকবে সেখান থেকে দিবা, তাহলে CH3 আর এখানে দিলাম হচ্ছে CH, আর এইখানে আমরা এই যে কার্বনের সাথে একটা OH দিয়ে দিলাম, আর এখানে কিন্তু থাকলো হচ্ছে CH3। আর আমরা বলছিলাম লাস্টে এই যে যোজ্যতা অনুসারে হাত দিয়ে দিবা, এই যে হাত দিয়ে দিলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের ইনল গঠন। তাহলে দেখো যদি একাধিক আলফা হাইড্রোজেন থাকে তাহলে আমরা কোত্থেকে নিব বলো? যদি একাধিক আলফা হাইড্রোজেন থাকে তাহলে দেখবা যেখানে আমাদের আলফা হাইড্রোজেনটা কম আছে সেখান থেকে একটা হাইড্রোজেন কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌলটার কাছে চলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের কিটো ইনল টটোমারিজমের কাহিনী। তাহলে কিটো ইনল টটোমারিজমের কাহিনী আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, এই বিষয়টা যেন আর কোনোদিন কোনো সমস্যা না হয়। ইমিন অ্যামিন, অ্যাকচুয়ালি এই দেখো এটা হচ্ছে ইমিন, আর এটা হচ্ছে অ্যামিন, ইমিন এবং অ্যামিন। আসলে এটা কিন্তু হওয়া উচিত ছিল ইমিন, এই অ্যামিন না। অ্যাকচুয়ালি অ্যামিন বলাটাও ভুল না, তোমাদের বই অ্যামিনই বলা আছে, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল হচ্ছে ইন অ্যামিন, এটা হওয়া উচিত ছিল ইন অ্যামিন হওয়া উচিত ছিল। আচ্ছা, কেন হওয়া উচিত ছিল আমি একটু পরে বলতেছি, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে ইমিন অ্যামিন টটোমারিজম তোমাদের বইয়ে আছে এটা, বাট অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল ইমিন ইন অ্যামিন টটোমারিজম। আসলে ইন অ্যামিন ওয়ান কাইন্ড অফ অ্যামিন, কারণ তোমরা জানো যে ইন অ্যামিন মানে হচ্ছে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে এবং একটা NH2 থাকবে। সো তোমরা জানো কোন যৌগের মধ্যে যদি NH2 মূলক থাকে ডেফিনেটলি সেটা একটা অ্যামিন, কাজে আমরা কিন্তু ইন অ্যামিনকে ডেফিনেটলি অ্যামিন বলতে পারবো। তো ওই সেন্সে তোমাদের বইয়ে অ্যামিন বলা আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা যৌগ লিখি যে এই ক্ষেত্রে আমরা কেমনে করতে পারি। সো আমরা একটা যৌগ লিখলাম, ধরো CH2 CH ডাবল বন্ড, আর এখানে লিখলাম হচ্ছে NH। তাহলে তোমরা একটু দেখো তো, আমরা তোমাদের অলরেডি বলছিলাম যে এই স্ট্রাকচারটার নাম কিন্তু হচ্ছে ইমিন স্ট্রাকচার। মনে আছে নিশ্চয়ই যে কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড থাকলে এই স্ট্রাকচারটার নাম আমরা কি বলছিলাম? ইমিন স্ট্রাকচার। সো এটার নাম হচ্ছে কি জানো তোমরা? এই দেখো এটার নাম হচ্ছে 1 2 3, এটার নাম হচ্ছে প্রোপান, এটা হচ্ছে প্রোপান ইমিন বিষয় আর কি, এটার নাম হচ্ছে প্রোপান ইমিন, তাই না? আচ্ছা, তাহলে আমরা ইমিন বলবো হচ্ছে এই অংশটুকুর কারণে, আমরা এটা কি বলবো? ইমিন বলবো। ভালো কথা, এটা হচ্ছে আমাদের ইমিন। তাহলে আমরা এই গঠনটার নাম বলবো হচ্ছে ইমিন গঠন। তাহলে এখন তুমি এখান থেকে কেমনে আরেকটা গঠন বানাবা? তাইলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আলফা হাইড্রোজেন কোনটা, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে যেহেতু এটা আমাদের ফাংশনাল গ্রুপের মতো হচ্ছে, তাহলে তোমরা জানো কার্যকরী মূলকের সাথে যুক্ত যে কার্বনটা এটাকে বলতে হয় আলফা কার্বন, তাহলে এটা হচ্ছে আলফা কার্বন। তাহলে এখানে কিন্তু আলফা হাইড্রোজেন এইটা, তাহলে এটা যদি ইমিন গ্রুপ হয়, তাহলে এইটা হচ্ছে কার্যকরী মূলক ধরলাম আমরা। কার্যকরী মূলক যদি এইটা হয় তাহলে এটা হচ্ছে আলফা কার্বন,
আর আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনটার নাম কি ভাই? আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন। তাহলে আমরা একটু দেখি এখান থেকে আমরা কিভাবে ইমিন অ্যামিন গঠনটা বানাইতে পারি, একটু খেয়াল করো। ইমিন অ্যামিন গঠনটা আমরা কেমনে বানাইতে পারি একটু দেখো। তাহলে আমি এই যৌগটাকে যদি কেমনে লিখি দেখো তো, CH3, আর আমরা বলছিলাম যে আলফা কার্বনের হাইড্রোজেনের একটা হাইড্রোজেন তুমি রেডি রাখবা কার জন্য? হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌলটার জন্য। আচ্ছা, তাইলে এখানে থাকলো হচ্ছে CH, আর এখানে ডাবল বন্ড থাকলো হচ্ছে NH2। এই যে দেখো, এবার কি করব, সরি NH2 না, NH, এটা হচ্ছে NH। অর্থাৎ এই যৌগটাকে আমরা জাস্ট এইভাবে লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য আর কি, বুঝছো? তাহলে এই যৌগটা হচ্ছে আমাদের একটা ইমিন গঠন, এটা হচ্ছে একটা ইমিন গঠন, ভালো কথা। এটার নাম হচ্ছে আমরা প্রোপান ইমিন দিছিলাম, প্রোপান ইমিন, তাই না? সো এটা হচ্ছে প্রোপান ইমিন, তাই না? ওকে, এখন বিষয়টা একটু দেখো, এই যৌগটার মধ্যে হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌলকে নাইট্রোজেন, তাহলে আমরা এটা দিছিলাম হচ্ছে আলফা কার্বন, আর এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, প্রোটন রূপে চলে যাবে ওর কাছে, গেল, চলে গেল। তাহলে আমরা কিন্তু এখানে একটা উভমুখী চিহ্ন দিব, যেহেতু সাম্য অবস্থা গতিশীল একটা অবস্থা। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে CH3, আর এইখানে যে হাইড্রোজেনটা তো একটা দিয়েই দিছ, থাকে কিন্তু আর একটা, তাহলে CH থাকলো, আর এইখানে হাইড্রোজেন থাকলো। এই জায়গার মধ্যে দেখো ভাই, নাইট্রোজেন কিন্তু একটা হাইড্রোজেন অলরেডি রিসিভ করেই ফেললো, তার যোজ্যতা কিন্তু অলরেডি হয়ে গেছে, যেটা হওয়ার 3 হয়ে গেছে। তাহলে পাই বন্ড কিন্তু আগের মতো আর থাকতে পারবে না, তাহলে এখানে আমাদের আর পাই বন্ড দিলাম না ভাই, যা ছিল তাই। কিন্তু কার্বনের কিন্তু যোজ্যতা শর্ট হয়ে গেল 3। আমরা বলছিলাম কিন্তু আলফা হাইড্রোজেনটা প্রোটন রূপে দেওয়ার পর যোজ্যতা অনুসারে বন্ড দিয়ে দিবা, তাহলে এই যে এখানে কিন্তু একটা বন্ড হয়ে গেল, এই দেখো বন্ড। তাহলে এই গঠনটার নাম কিন্তু আমাদের ইনঅ্যামিন গঠন, তাই না? এটা কিন্তু আমাদের ইনঅ্যামিন গঠন। কেন? একই কার্বনে ইন আছে, একই কার্বনে আমার কি আছে বলো, NH2 আছে, তাহলে এটা হচ্ছে ইনঅ্যামিন গঠন তুমি বলতে পারো চাইলে। আর এটা তাহলে তুমি বলতে পারো ইমিন গঠন, হ্যাঁ ঠিকই তো আছে, এটা ইমিন গঠন, তাই তো? এটা হচ্ছে ইমিন গঠন, এটা হচ্ছে ইনঅ্যামিন গঠন। কিন্তু আমাদের বইগুলোতে যেহেতু এখানে NH2 আছে, এই জন্য এটাকে বলা হয়েছে অ্যামিন গঠন, অ্যামিন গঠন। সো কোনো সমস্যা না, তুমি এটাকে তোমাদের বইয়ের মতো করে অ্যামিন গঠনই বলো। কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু এখানে ডাবল বন্ড এবং এই যে NH2 দুইটা আছে, এটাকে আসলে ইনঅ্যামিন গঠন আমার সেন্স থেকে বলা উচিত হচ্ছে ইনঅ্যামিন গঠন। আর এটা তো আসলে সব সেন্স থেকেই ইমিন গঠনই হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ইমিন অ্যামিন টটোমারিজম। বুঝতেই পারছো, একটা হচ্ছে ইমিন গঠন আর একটা হচ্ছে অ্যামিন গঠন। তাইলে এই জায়গাতেও দেখো, আমরা কিন্তু বলেছিলাম যে ডবল বন্ড ট্রিপল বন্ডের সাহায্যে একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌল থাকতে হবে, এখানে কিন্তু সেটা আছে, এই দেখো এটা। কথা কি ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের ইমিন অ্যামিন টটোমারিজমের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার চলে আসো লাস্ট আমাদের টটোমারিজমেরটা বিষয়, সেটা হচ্ছে নাইট্রোসো অক্সিমিনো টটোমারিজম। আচ্ছা, তো এটা হচ্ছে নাইট্রোসো অক্সিমিনো গঠন। তাহলে নাইট্রোসো গঠনটা কি? এটা একদম সহজ একটা গঠন, তোমরা জানো যে নাইট্রোজেনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে থাকবে, এটা হচ্ছে আমাদের নাইট্রোসো গঠন। এবার অক্সিমিনো গঠনটা কি ভাই? তাহলে এটা হচ্ছে নাইট্রোসো গঠন, আর অক্সিম গঠনটা কি? দেখো অক্সিম গঠনটা কি সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। অক্সিম, অ্যাকচুয়ালি এটা অক্সিমিনো না, এটা আসলে অক্সিম গঠন বলা হয়ে থাকে। বিষয়টা কিরকম দেখো, এই জায়গাটা যেটা হবে সেটা হচ্ছে কার্বনের সাথে নাইট্রোজেন থাকবে হচ্ছে ডাবল বন্ডে, এবং এই নাইট্রোজেনের সাথে থাকবে হচ্ছে একটা OH। তাইলে আমরা এই অংশটুকুকে বলবো হচ্ছে অক্সিম গঠন। তাইলে এখানে আমাদের যোজ্যতা অনুযায়ী আরো বাকি দুইটা হাত ফাঁকা থাকবে, সেটা সমস্যা না। তাইলে এইটা হচ্ছে আমাদের অক্সিম গঠন, মনে রাখবা, এটা হচ্ছে আমাদের অক্সিম গঠন। ঠিক আছে ভাই? তাহলে দেখো নাইট্রোসো অক্সিমিনো টটোমারিজম, তাহলে এখানে নাইট্রোসো গঠন হচ্ছে এইটা, আর অক্সিম গঠন হচ্ছে, বুঝতেই পারছো, কার্বনের সাথে নাইট্রোজেন ডাবল বন্ডে থাকবে, আবার ওই নাইট্রোজেনের সাথে থাকবে হচ্ছে একটা OS মূলক। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের কি ভাই? অক্সিম গঠন। তাইলে আমরা এই জিনিসগুলো যেহেতু আমাদের বইয়ে নাই, এই জন্য আর বেশি ডিটেলস বললাম না, খালি বললাম নাইট্রোসো মূলকের গ্রুপ হচ্ছে এটা, আর অক্সিমিনোকে আমরা বলি হচ্ছে অক্সিম গঠন, অক্সিম স্ট্রাকচার। এর মধ্যে কি থাকে ভাই? কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, আর নাইট্রোজেনের সাথে একটা OS মূলক থাকে, এটি হচ্ছে আমাদের অক্সিম গঠন আর কি, অক্সিম গঠন। কথা কি বুঝছো ভাই? আচ্ছা, তাইলে আমরা এবার একটু চলে যাই যে নাইট্রোসো গঠন থেকে কিভাবে আমাদের অক্সিম গঠনটা তৈরি হয়। প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা একটা যৌগ লিখে ফেললাম, ধরো CH3 CH2
আর এখানে লিখলাম হচ্ছে এন ডাবল বন্ড ও। দেখো এটা কিন্তু হচ্ছে একটা নাইট্রোসো গঠন, দেখো এটা কিন্তু হচ্ছে একটা নাইট্রোসো গঠন। আচ্ছা এটা হচ্ছে একটা নাইট্রোসো গঠন হচ্ছে এটা। এখন এই নাইট্রোসো গঠনটার মধ্যে দেখো তো ভাই ফাংশনাল গ্রুপ কিন্তু এইটা, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপটা, এটা ফাংশনাল গ্রুপটা। তাহলে এখানে আলফা কার্বন কোনটা ভাই? আলফা কার্বন হচ্ছে এইটা। আলফা হাইড্রোজেন কোনটা ভাই? আলফা হাইড্রোজেন হচ্ছে এইটা। তাইলে আমরা এই যৌগটাকে যদি একটু আমাদের মতো করে সাজাই লিখি, দেখো তো এমনি লেখা যায় কিনা। দেখো CH3 আর এইখানে আমাদের দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা রাখলাম এই যে উপরে, আর এই নাইট্রোজেনটাকে আমরা রাখলাম হচ্ছে এমনে। রাখা যায় না ভাই? হ্যাঁ রাখা যায়। এবং দেখো আমরা কিন্তু বলছিলাম টটোমারিতে শর্ত হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌলগুলোকে পাই বন্ডে যুক্ত থাকতে হবে। এই দেখো আছে তো, হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌলগুলো পাই বন্ডে যুক্ত আছে। আচ্ছা এবার যে কাজটা তুমি করবা, তাইলে যে কাজটা তুমি করবা কি করবা, এই যে হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌলটার কাছে কি দিয়ে দিবা? হাইড্রোজেনটাকে দিয়ে দিবা, আলফা হাইড্রোজেনটাকে দিয়ে দিবা। তাইলে দেখো আমরা এখানে উভমুখী চিহ্ন দিলাম। আচ্ছা তার আগে অবশ্যই তোমাদের মনে আছে এই গঠনটার নাম কি ছিল জানো? এই গঠনটার নাম হলো নাইট্রোসো গঠন। বলো এটা কি? নাইট্রোসো গঠন ছিল। তাইলে আমি যদি এই জায়গা থেকে এখান থেকে লিখি হচ্ছে CH3, আর এই দেখো এখানে থাকলো হচ্ছে CH, আর এখানে কিন্তু আমাদের কি থাকলো বলো? এখানে থাকলো হচ্ছে নাইট্রোজেন। এই হাইড্রোজেনটা কিন্তু এখানে চলে গেল। আর আমি লাস্টে কি বলেছিলাম বলো? লাস্টে বলছিলাম এই যে দেখো যোজ্যতা অনুসারে হাত দিয়ে দিবা, এই যে দেখো। তাইলে আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অক্সিমিনো গঠন তৈরি হয়েছে। এটা যদি অক্সিম গঠন, তারপরে আমরা বললাম হচ্ছে অক্সিমিনো গঠন। দেখো অক্সিমিনো গঠন। কেন অক্সিমিনো গঠন? এই যে দেখো একই দেখো কার্বনের সাথে নাইট্রোজেন ডাবল বন্ড এবং সাথে OH আছে, এই জন্য এটা হচ্ছে অক্সিমিনো গঠন। তাহলে এইটাই হচ্ছে আমাদের নাইট্রোসো অক্সিমিনো টটোমারিজন। এটা হচ্ছে আমাদের নাইট্রোসো গঠন, এটা হচ্ছে আমাদের অক্সিমিনো গঠন। তাহলে আশা করি এই যে বিষয়টা আমাদের নাইট্রোসো অক্সিমিনো টটোমারিজম, এই বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে।